সুপ্রদর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান TVN11। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসে। বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকেই নানা ধরনের সমস্যা অবজার্ভ করছি। খুব কমন কিছু কমপ্লেইন আমি আমার আশেপাশের মানুষের ভিতর থেকে শুনতে পাই, বাট একটি কথা এত বেশি শুনি যেটি হচ্ছে যে আহ, আমি ইদানিং অনেক রকমের ডায়েট করছি, আমি মাত্র একবেলা খাচ্ছি, আমি বলা যায় খাচ্ছি না, তারপরেও কেন যেন আমার ওজন বেড়ে যাচ্ছে। এবং এই সমস্যাটি এত বেশি কমন যে এটি কারো কারো ক্ষেত্রে নানা ধরনের মানসিক অশান্তির কারণ পর্যন্ত হয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা আসলে এই সমস্যার একটি অন্যতম প্রধান যে কারণ বা বলা যায় যে এর পিছনে যে মূল কারণ সেটি হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের শরীরে মেটাবলিজম চেঞ্জ হয়ে যাওয়া। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জেনে নিব যে কি কি ধরনের সাইন সিমটম আমরা দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমার মেটাবলিজম চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আসলে আমরা বলে যে বয়সের সাথে সাথে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় এবং কি কি কারণে এটা হচ্ছে এবং কি করলে আমরা আসলে এটা প্রতিরোধ করতে পারবো, প্রিভেন্ট করে আমরা নিজেকে হেলদি রাখতে পারবো, মেটাবলিজমকে হেলদি রাখতে পারবো। এই বিষয়ে আজকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবার জন্য সংযুক্ত হয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশা আতিকুজ্জামান। ডক্টর বাশা আতিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার এবং দর্শকরা যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং এই অনুষ্ঠান যারা আপনাদের সামনে নিয়ে এসছে, যারা ক্যামেরার পিছনে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনার খুব চমৎকার একটা প্রশ্ন করেছে যে আমাদের বয়স বাড়ছে, আমাদের বয়সী মানুষের সংখ্যা বাড়ছে সারা পৃথিবীতে এবং বয়স বাড়ার সাথে সাথে নানা রকমের সমস্যা হচ্ছে এবং ইভেন যাদের নর্মালি বয়স বাড়ছে, যেটাকে বলি নর্মাল এজিং, সেটাও একটা মানে ইন্টারেস্টিং জিনিস। কিভাবে আমরা আমাদের বয়স বাড়ে এবং বয়স বাড়ার সাথে নর্মালি আমরা কি কি চেঞ্জ এক্সপেক্ট করতে পারি এবং সেটা জানা দরকার, কারণ তাহলে আপনারা সেভাবে প্রিপারেশন নিতে পারেন। এবং আমাদের বাংলাদেশি আমেরিকান যে বড় একটা ডায়াসপরা আছে তাদেরও জানা উচিত যে আসলে কি করা উচিত। তো আমি শুধু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না, আমি আসলে জেরিয়াট্রিক্স মেডিসিন, মানে বয়সী মানুষদের মেডিসিন, সেটা নিয়ে আমি ফেলোশিপ করেছি নিউ ইয়র্কে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে। এবং সে কারণে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট হলো এইজিং বা বয়স হওয়া এবং বয়স হওয়ার সাথে সাথে কি কি সমস্যা থাকে। তো বয়স বাড়ার সাথে সাথে কিছু নর্মাল জিনিস কিন্তু পরিবর্তন হয়, সেটা হলো নিয়ম। আর সে নিয়মটা কি? প্রথমত হলো বেজাল মেটাবলিক রেট, মানে শরীরের তো সবকিছু একটা প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে এবং এই যে শক্তি উৎপন্ন করে সেটাকে আমরা বলি যে মেটাবলিজম। একটা হোল প্রসেস, খাবারটা পেটে যাওয়া, সেটা ডাইজেস্ট হওয়া, তারপর সেখান থেকে এনার্জি নেওয়া, সেই এনার্জিটাকে মাসল কিংবা ফ্যাট টিস্যুতে দেওয়া এবং মাসল থেকে সেটা শক্তিতে রূপান্তরিত। কিন্তু সবকিছুর মূলে যেটা থাকে সেটাকে আমরা বলি বেজাল মেটাবলিক রেট বা বিএমআর। বেজাল মেটাবলিক রেট মানে কি? মানে এই যে আমি চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না বা কাজ করছি না, কিন্তু তার মধ্যেও কিন্তু শরীরের যন্ত্র চলছে। আপনার শরীর তার তাপমাত্রা মেনটেন করছে, আপনার পেটের ভিতরে যে সমস্ত খাবার আছে সেগুলো মুভমেন্ট করছে, আপনার যে সমস্ত গ্ল্যান্ড আছে সেগুলো সেক্রিশন করছে বা হরমোন কিংবা বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট জিনিস নিঃসরণ করছে। এগুলো করতেও তো শক্তি লাগে। দুনিয়ার কোনো কিছু কিন্তু শক্তি ছাড়া নড়ে না, তাই না? তো ওই নাড়াচাড়া করার জন্য যে মেটাবলিজমটা দরকার হয়, আপনি যখন শুয়ে থাকেন তখনও যে মেটাবলিজমটা দরকার সেটাকে আমরা বলি বেজাল মেটাবলিক রেট। এবং বেজাল মেটাবলিক রেটের উপরেই কিন্তু অন্যান্য জিনিস নির্ভর করে। ইন্টারেস্টিংলি 20 বছরের পর থেকে কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের মেটাবলিক রেটটা কমতে থাকে 1 থেকে 2 ভাগে প্রতি বছর বছর, এবং এটা কিউমুলেটিভ। তার মানে 30 বছর বয়সে আপনি 2% মেটাবলিক রেট ডিক্রিজ করে, তারপরে তারও আরো 2% রেট ডিক্রিজ করে আপনি যখন 40 হবেন, 50 হবেন, 60 হবেন। তার মানে বুঝতে পারছেন যে খুব র্যাপিড ডিক্লাইন হয় কিন্তু বেজাল মেটাবলিক রেটে।
তাহলে বেসাল মেটাবলিক রেটে যখন ডিক্লাইন হয়ে যায়, আমাদের শরীরের মেটাবলিজম যখন কমে যায়, তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের মাসল গুলো কমে যায়। এটাকে আমরা বলি রিডাকশন অফ লিন মাস, মাসল গুলো কমে যায়। আর এট দ্য সেম টাইম আমাদের হয় কি, শরীরে ফ্যাট বেড়ে যায়, মাসলও কমে যায়, ফ্যাটও বেড়ে যায়। সেটাকে আমরা বলি ইনক্রিজ অফ দ্য ফ্যাট ম্যাস। তো এই দুটো জিনিস হয়। তার মানে কি, আপনার যত মাসল কমে যাবে আপনার ফ্যাট তত বেড়ে যাবে। যাদের মাসলে ফ্যাট থাকে না, যাদেরকে আমরা বলি লিন মাসল, তাদের কিন্তু খুব অল্প পরিমাণ ক্যালোরি তারা বার্ন করতে পারে। সেই জন্য মোটা মানুষ, তাদেরকে যদি ক্যালোরি বার্ন করতে হয়, তাদেরকে বার্ন করতে হবে শরীরের ভিতরে যে মাসল গুলো থাকে সেগুলো দিয়ে। সেটা একটু জিনিস বুঝে রাখেন যে আপনি যদি শরীরের চর্বি কমাতে চান, শুধু খেলে শরীরের চর্বি কমে না, শরীরের চর্বি কমাতে গেলে আপনাকে শরীরের ভিতরের মাসলকে দিয়ে সেই চর্বিটা কমাতে হবে। সো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে মাসল ম্যাস, আপনার শরীরে মাস মানে কতটুকু মাংস আছে। দ্বিতীয় জিনিস যেটা হয় সেটা হলো আমাদের শরীরের যে কম্পোজিশনটা, সেটাও কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যখনই মাসল ম্যাস কমে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি সার্কোপিনিয়া, এবং ফ্যাট মাস যখন ইনক্রিজ করে, স্পেশালি ইনক্রিজ করে কোথায়? পেটে, আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি আমাদের সেটা আরো একটু বেশি প্রকট। এই জিনিসটা কিন্তু মেটাবলিজমটাকে আরো স্লো করে দেয়। তখন মেটাবলিক ডিজিজ, যেটা খুব কমনলি আমাদের হয়, সেটা হলো ডায়াবেটিস, সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেটা কেন বেড়ে যায়? সেটা বেড়ে যায় কারণ ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়। আমাদের শরীরের ব্লাড সুগার মেনটেন করে হলো ইনসুলিন। ইনসুলিন কোত্থেকে আসে? প্যানক্রিয়াস বলে একটা আমাদের গ্ল্যান্ড থেকে, যেটার বাংলা নাম হলো অগ্ন্যাশয়। সেখান থেকে ইনসুলিন বের হয় এবং সেই ইনসুলিনটা ব্লাড সুগার মেনটেন করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের যে সেলগুলো বা কোষগুলো, যে মাসলের কোষগুলো, সেগুলো ইনসুলিনের প্রতি লেস রেসপন্সিভ হয়ে যায়। তার মানে যখন আপনি ছোট ছিলেন, 10 ইউনিট ইনসুলিন যে পরিমাণ মাসল ম্যাসের মেটাবলিজম বাড়িয়ে দিত, দেখা যায় যে 10 ইউনিট সেটা 40 বছর বয়সে করতে পারে না, আপনার 20 ইউনিট লাগে। তার মানে কি, আপনি একটা কন্ডিশন ডেভেলপ করছেন যেটা বয়সের সাথে রিলেটেড, এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে ডায়াবেটিসের জন্য, হার্ট ডিজিজের জন্য, স্ট্রোকের জন্য, ফ্যাটি লিভারের জন্য। এগুলোই সবচেয়ে কমন প্রবলেম এই মুহূর্তে আমাদের। তার সাথে আরেকটা জিনিস হয়, মেটাবলিজম যখন কমে যায় তখন কিন্তু আপনার ফ্যাট মেটাবলিজমও কমে যায়। তার মানে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত ফ্যাট আছে সেগুলো কিন্তু ঠিকমতো বার্ন ডাউন করে না, যে কারণে আরো ফ্যাট অ্যাডেড যোগ হয় এবং লিভারে এবং মাসলে ওই মধ্যেও দেখা যায় যে চর্বি জমা হচ্ছে। তখন নানা রকমের মেটাবলিক প্রবলেমটা আরো বেড়ে যায়। তার সাথে আর কি হয়, আমাদের শরীরের বিরাট একটা হরমোনাল চেঞ্জ হয়, বিশেষ করে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন কিংবা এস্ট্রোজেন, এগুলো কিন্তু কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। এবং এগুলো কমলে এগুলো আরো বেশি সার্কোপেনিয়া কিংবা মাসল লস করে এবং ফ্যাট গেইনে সাহায্য করে। আর একটা ডিক্লাইন হয় হলো আমাদের থাইরয়েড ফাংশন। থাইরয়েড হরমোনের কিন্তু অ্যাক্টিভিটি কমে যায়, এবং সেটা কমে গেলে কি হয়, সেটাও কিন্তু আমাদের মেটাবলিজম আরো কমিয়ে দেয় এবং ওয়েট গেইনে সাহায্য করে। আর একটা জিনিস কমে যায়, সেটা হলো কর্টিসল। কর্টিসল হলো মেজর মেটাবলিক হরমোন, এবং কর্টিসলও যখন কমে যায় তখনই কিন্তু ফ্যাট স্টোরেজ বেড়ে যায়, বিশেষ করে পেটের দিকে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ফ্যাট ডিপোজিশন। এর পিছনে কি থাকে? এর পিছনে থাকে কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, মানে আমাদের কোষের ভিতরে যে পাওয়ার হাউস যেটাকে আমরা বলি একটা কোষে, সেটা মাইটোকন্ড্রিয়া আমাদের বয়সের সাথে সাথে লেস ইফিশিয়েন্ট হয়ে যায়। কলকবজা ঠিক আগের মতন ফাংশন করতে পারে না। তখন আমাদের শরীরের যে এনার্জি, যেটাকে আমরা বলি এটিপি, সে এটিপিটা বা এনার্জিটা কম প্রডিউস হয়, এবং কম প্রডিউস হলে কি হয়ে যায়, আমরা খুব সহজেই খুব ফ্যাটিক বোধ করি, ক্লান্ত বোধ করি, এবং কোনো কিছু ইনিশিয়েট করার ক্যাপাসিটি আমাদের কমে যায়। তার সাথে আর কি হয়, তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ এফিসিয়েন্সি কমে যায়। তার মানে ভিটামিন বি12, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, এই যে মেজর ভিটামিন গুলো এবং মিনারেল গুলো,
এগুলো কিন্তু আমাদের শরীর ঠিক আগের মতন অ্যাবজর্ব করতে পারে না, কেমন? এবং আপনি খাচ্ছেন ঠিকই, দেখা যাচ্ছে যে একটা ভাইটামিন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। আবার এই ভাইটামিন মিনারেলস গুলো আপনার পাওয়ার হাউসকে সাপ্লাই দেওয়ার কথা ছিল, সেটাও ঠিক মতন দিচ্ছে না। সো এটাও কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যে আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু অ্যাডিকুয়েটলি আপনার খাদ্যের যে জিনিসগুলো শরীরে যাওয়া দরকার সেটা যেতে পারছেন। এখন এই যে বিরাট একটা চেঞ্জ, আমি বিশেষ করে 7টা মেইন হেডিং এ আপনাদের সাথে কথা বললাম, সেখান থেকে আপনি কিভাবে স্লো ডাউনটা কন্ট্রোল করতে পারবেন সেটাই হলো আসল কথা। যে 20 বছর বয়স থেকে যে আপনার মাসল ম্যাস কমে যাচ্ছে, প্রতি ডিকেডে প্রতি 10 বছরে 2% ডিক্লাইন হচ্ছে, সেই জন্য আপনি কি করবেন? আমাদের এইজিংটাকে আমরা যদি কন্ট্রোল করতে চাই, আই উইশ আমি আমার ছোটবেলায় এই জিনিসগুলো জানতাম, ছোটবেলা থেকে জানতাম, তাহলে হয়তো এই মুহূর্তে আমি হয়তো আরো বেটার থাকতাম। তারপরও আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে, তারা আপনাদের এজিং প্রসেসটাকে ভালো করতে পারেন। ইভেন আমার এই ছোট্ট কথাগুলো একদম ইয়াং যে বাচ্চাটা, তার জন্য প্রযোজ্য। যার বয়স এখন 18 বছর তার জন্য প্রযোজ্য, আর যার বয়স এখন 70 বছর তার জন্য প্রযোজ্য। কি করা? 1 নম্বর হলো যে রেগুলারলি এক্সারসাইজ করা। এক্সারসাইজ করা মানে জাস্ট খালি হাঁটা না, এক্সারসাইজ করা মানে আমরা বলছি মাসল স্ট্রেংথ ট্রেনিং, মানে মাসল গুলোকে শক্তিশালী করা। তার মানে হাঁটলে তো একটা গ্রুপের মাসল শক্ত হচ্ছে, কিন্তু আপনার কার্ডিয়াক এক্সারসাইজ বেশি হচ্ছে, হার্টের এক্সারসাইজ হচ্ছে, কিন্তু মাসল স্ট্রেংথেনিং হচ্ছে না। তার মানে লিফটিং অফ ওয়েট, বিশেষ করে শরীরের বড় বড় মাসল গুলো। কোনগুলো? শরীরের সবচেয়ে বড় মাসল কোথায় আছে? আপনার গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আপনার হিপের মাসল, আপনার আপনার এর মাসল, আপনার ডেলটয়েড, হাতের বড় বড় মাসল, চেস্টের মাসল, পেটের যে ফ্ল্যাট মাসল গুলো সেগুলো। তো এই মাসলকে ফোকাসড এক্সামিনেশন করে এগুলোকে স্ট্রেংথ বাড়ানো। তার মানে কি, আপনার একটা প্রফেশনালের হেল্প নেওয়া দরকার, কিংবা অ্যাটলিস্ট একটা ট্রেনিং নেওয়া দরকার। আর এখন তো ট্রেনিং এর কোনো মানে অভাব নেই, আপনি ইউটিউবে গেলেও ভালো ট্রেনিং পেতে পারেন। কিন্তু বুঝতে হবে যে আপনার মাসল মাস 20 বছর বয়স থেকে মেনটেন করতে হবে, এমনকি আপনি 70 বছর বয়সে আপনাকে মেনটেন করতে হবে। কেন? আপনার মেটাবলিজমকে বুস্ট করার জন্য, এবং শরীরের মধ্যে যে মেটাবলিজম কমে যাচ্ছে, যে ফ্যাট জমা হচ্ছে, এই ফ্যাট গুলোকে খাওয়ানোর জন্য। ফ্যাট গুলোকে আপনি খাবার কমিয়ে কমাতে পারবেন, ফ্যাট কমাতে গেলে আপনাকে মাসল দিয়ে ফ্যাট কমাতে হবে। তার মানে আপনার শরীরের ফ্যাট গুলো মোবিলাইজ করে মাসলে নিয়ে আসতে হবে, এবং মাসল সেগুলো বার্ন করবে, এবং মাসল শক্তিশালী হবে। যে কারণে 60 বছর বয়সের মানুষ দেখবেন যে নামাজ পড়তে গেলে তারা আজকাল চেয়ারে বসে নামাজ পড়ে। তারা নামাজ কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সেজদা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ মাসল মাস কমে গেছে, মাসল স্ট্রেংথ কমে গেছে। তো আপনি আমেরিকায় আমার রুগীরা আমি দেখি 80 বছর বয়সে আসে, তারা দে আর ওয়াকিং, দে আর ড্রাইভিং দেয়ার কার। কারণ কি? তারা রেগুলার মাসল ম্যাসটা মেনটেন করে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে খাবার। আপনার খাবারটা হওয়া উচিত প্রোটিন বেশি, শ্বেতসার কম, কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি। এবং কেন? কারণ প্রোটিনটা মাসল লসকে হেল্প করতে সাহায্য করে এবং মেটাবলিক ফাংশনকে রেস্টোর করতে সাহায্য করে। সেকেন্ড জিনিসটা কি? হাইড্রেশন। প্রচুর পরিমাণে পানি খাও। কেন পানি খাবেন প্রচুর? কারণ পানি হলো এসেনশিয়াল মেটাবলিক প্রসেসের জন্য। আপনার যেমন একটা মেশিনকে সচল রাখার জন্য লুব্রিকেশন দিতে হয়, ঠিক তেমন পানির দরকার আপনার মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে জোর করা দরকার। তো দিনে একটা সুস্থ মানুষের অ্যাটলিস্ট, যদি বোতলের পানির কথা বলেন, 6 বোতল পানি পান করা উচিত, তবে টু মাচ না। আরেকটা হলো যে ঘুমানো। ঘুমানো হলো একটা অ্যাবসলিউটলি নেসেসারি জিনিস। আমরা সাধারণত ঘুমটাকে রাখি সবার শেষে, তাই না? আমি সব কাজ করে নেই, ঘুম হলো সবার শেষে। ঘুম হলো আমার লেস প্রায়োরিটি। আমরা বলি যে শরীরের নাম মহাশয়, যতই সহাও ততই সয়। আসলে তা, ইউ হ্যাভ টু গিভ টাইম টু ইউর বডি, ইউ হ্যাভ টু স্লিপ। কেন? কারণ স্লিপটা আমাদের মেটাবলিক হরমোনগুলোর যে কন্টিনিউয়াস মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করে। স্লিপ আমাদের সার্কেডিয়ান রিদমটা দেয়, এবং এই সার্কেডিয়ান রিদমটা দেওয়ার পিছনে মেইন জিনিস হলো হরমোনস। হরমোন যদি আপনার রিদমটা হারায় যায়, তাহলে কিন্তু আপনি মেটাবলিজম হারায় ফেললেন।
এই জন্য দেখবে যে যারা ঘুমায় না ঠিক মতন তাদের ট্রাঙ্কাল ওবেসিটি হয়, ফ্যাট বেড়ে যায়, এবং তারা কোনোভাবেই কিন্তু ওয়েট মেনটেন করতে পারে না। বলছে ডাক্তার আমি তো খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, আমি এক্সারসাইজ করছি, কিন্তু ওজন কমে না। তো আসলে ওজন কিন্তু বাড়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স মেকানিজম। ওখানে মাইটোকন্ড্রিয়ার ফাংশনের ব্যাপার আছে, নানা রকমের হরমোনের ব্যাপার আছে, আপনার সার্কেডিয়ান রিদমের ব্যাপার আছে, অ্যাডিকুয়েট স্লিপের ব্যাপার আছে। আর এর পাশাপাশি যেটা একটা বিরাট জিনিস আমি সবসময় বলি একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট হিসেবে, পরিপাকতন্ত্রের ডাক্তার হিসেবে, সেটা হলো ব্যালেন্স ডায়েট এবং যথেষ্ট শাকসবজি, ফাইবার খাওয়া। কেন? আপনি যদি প্রচুর শাকসবজি এবং ফাইবার খান, যেটা শাকসবজি থেকে ফাইবার গুলো আসে, সেটা করে কি আমাদের যে গাটের যে ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি প্রোবায়োটিক, সেগুলোকে সতেজ রাখে। এবং সতেজ ব্যাকটেরিয়া আমাদের মেটাবলিজমটাকে সাহায্য করে, তারা ডিফারেন্সিয়েট করে যে শরীরে কোন এনার্জিটা, কোন হরমোনটা কাজ করবে, শরীরের কোন ইলেকট্রোলাইট বা কোন ভিটামিনটা বেশি করে যেতে হবে। সেজন্য ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই যদি আমরা মেটাবলিজম সিস্টেমটাকে, স্লো ডাউনটাকে আমরা সাহায্য করতে চাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্যালেন্স ডায়েট, প্রচুর ফাইবার, ভালোভাবে ঘুমানো, যথেষ্ট পানি খাওয়া, আপনার ডায়েটে প্রোটিনটা বেশি করে খাওয়া। তার মানে আমি প্রোটিন পাউডার কিনতে বলছি না, আপনার কার্বোহাইড্রেট তো খাবেনই, মেক শিওর যে প্রতিটি খাবারে যেন আপনার একটা প্রোটিন থাকে। প্রোটিনটা কোন সোর্স থেকে? ভেজিটেবল সোর্স অফ প্রোটিন ইজ ভেরি গুড। ভেজিটেবল সোর্স অফ প্রোটিন হলো ডাল, বিভিন্ন ডাল থেকে আসে। আপনার আমরা যারা বিদেশে থাকি, সয়াবিন থেকে যে তৈরি করে নানা রকমের প্রোটিন প্রোডাক্ট, সেগুলো খুব কাজে লাগে। তারপরে তার পাশাপাশি বিশেষ করে ডাল একটা বিরাট জিনিস, আর হলো ফিশ, মাছের ভাতে বানাবে মাছ, এগুলো খুব কাজে লাগে। সো এগুলো আপনারা করবেন। আর করবেন কি? স্ট্রেংথ ট্রেনিং, মাসল ট্রেনিং। এটা আপনারা জাস্ট হাঁটলে হবে না, আপনাদের ওয়েট ট্রেনিং করতে হবে। এবং যারা রেগুলারলি করেন, বিলিভ মি, দে লিভ লং উইথ এ স্ট্রেংথ, উইথ গুড মেটাবলিজম, এবং সহজে মোটা হন না। সো এটাই হলো আমার প্রথম কথা আজকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আমার মনে হয় যে এতটুকু সময় আপনি যা বললেন, শুধুমাত্র এই কথাগুলোই যদি আহ আমাদের দর্শক ফলো করতে পারেন, সেটাই আমার মনে হয় যে আহ যে আমি খাচ্ছি কিন্তু ওজন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, এই যে একটা সমস্যা, আমি খাচ্ছি না, আমি মেনটেন করছি কিন্তু ওজন কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, আমার মনে হয় যে এই সমস্যাটার অনেক সমাধান পেয়ে যাবেন আমাদের বেশিরভাগ দর্শকই। আমরা জানি যে বয়সের সাথে সাথে বেশ কিছু লিমিটেশন, আসলে দায়িত্ব বাড়ে, নানা ধরনের লাইফের সিচুয়েশন গুলো চেঞ্জ হয়, তো বেশ কিছু লিমিটেশনও চলে আসে। আমি অনেক প্রেগন্যান্ট মাদারদের ক্ষেত্রে দেখেছি যে বাচ্চা হবার পরে অনেকেই তার প্রপার ওয়েট বা বডির যে একটি স্ট্যান্ডার্ড বিএমআই, এটি তিনি মেনটেন করতে পারেন না, এবং নানা ধরনের মাল্টিটাস্কিং এবং নানা ধরনের লাইফস্টাইলের যে চেঞ্জ আছে, হয়তো রাত সারা রাত জেগে থাকছেন, অনেক বেশি ওভারওয়ার্ক করছেন বাচ্চা টেক কেয়ার করা এবং আদার সবকিছু সহ, হয়তোবা তার স্ট্যান্ডার্ড বিএমআই তিনি মেনটেন করতে পারছেন না, এবং এটি তার ডিপ্রেশনের একটি অন্যতম প্রধান কারণ হয়ে যায়। এবং বিশেষভাবে যারা একটু এল্ডারলি মাদার, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়তোবা আরো বেশি হয়ে যায়। তো প্রেগনেন্সির সাথে কি মেটাবলিক রেটের চেঞ্জ হওয়া এবং পোস্টপার্টাম পিরিয়ডে এই জিনিসগুলোকে স্ট্যান্ডার্ড ভাবে মেনটেন করা, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে এই বিষয়ে কি আপনার কোনো অ্যাডভাইস আপনি প্রোভাইড করবেন কিনা? প্রেগনেন্সি তো একটা ইউনিক সিচুয়েশন। যদিও আমরা আজকে কথা বলছিলাম মোস্টলি বয়স্ক মানুষদেরকে নিয়ে, ইটস প্রিটি সিমিলার। কেমন? একজন মা যখন প্রেগনেন্ট হয়ে যায়, তখন তার শরীরে একটা বড় ধরনের মেটাবলিক চেঞ্জ হয়, বিশেষ করে হরমোনাল চেঞ্জ হয়, ফিজিক্যাল যে এক্সারসাইজ সেগুলো কমে যায়, শি বিয়ার এক্সট্রা বডি,
এই দেশে যারা একদম পারফেক্ট মাদারহুড, যারা প্রেগনেন্সি যান, তারা কিন্তু এর পাশাপাশি কিন্তু নানা রকম এক্সারসাইজ করেন, যে প্রেগনেন্সির সময় নানা রকম ক্লাস করেন, তারা এক্সারসাইজ করেন, যেটা তাদের মাসল মাস গুলোকে রিটেন করতে সাহায্য করে ইভেন ডিউরিং দ্য প্রেগনেন্সি। কেমন? আহ, তো ওগুলোর জন্য কিন্তু আমাদের কালচারে, বাঙালিদের কালচারের মধ্যে এটা নেই, কিন্তু এটা ইনকর্পোরেট করা উচিত। আপনি যদি আপনার যে অভিযোগনে যে ডাক্তার আছে তার সাথে কথা বলেন, শি ক্যান গিভ ইউ দোজ রিসোর্সেস। কিন্তু প্রেগনেন্সির সাথে যদি আপনার যে সমস্ত মেটাবলিক চেঞ্জ হয়, প্রেগনেন্সির পরে যে ওয়েটটা বেড়ে যায়, সেখান থেকে নর্মালে ফিরে আসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো প্রায়োরিটাইজ করা আপনি কি খাচ্ছেন। যেটা নাম্বার ওয়ান, প্রায়োরিটাইজ করা। কেন? আপনার মাসল ম্যাসটাকে আগের জায়গায় নিয়ে আসা। কেমন? আপনার মাসল কমে গিয়েছিল, সো সেজন্য আপনার ডিম খাওয়া উচিত, আপনার মাছ খাওয়া উচিত, লিন মিট, যে সমস্ত মাংসের মধ্যে চর্বি নেই সেগুলো খাওয়া উচিত, যেমন মুরগির মাংস, লেগিউমস, বিশেষ করে ডাল, হ্যাঁ, নানা রকমের বাদাম, ইজ ভেরি গুড। এবং আমরা বলি যে মানে 30 গ্রাম প্রোটিন প্রত্যেকটা মিলে খাওয়া উচিত। কেমন? দিনের তো দুটো মেজর মিল, একটা লাইট মিল, সেটা একটা জিনিস। কারণ এই প্রোটিন গুলোতে কিন্তু ইমিডিয়েটলি বডিতে একটা থার্মাল ইফেক্ট আসে, একটা 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 হিট তৈরি করে, এবং সেটা আমাদের মেটাবলিজমকে ফাস্টার করে দেয়। যে বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া ফাইটার ফাস্টার করে দেয়। সেকেন্ড জিনিস যেটা দরকার সেটা হলো স্ট্রেংথ ট্রেনিং। মানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার কিন্তু আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করা মাস্ট। এবং স্ট্রেংথ ট্রেনিং কিন্তু কেন, যে এডিশনাল ফ্যাটটা আপনি যেটা তৈরি করেছিলেন সেটাকে বার্ন করা এবং মাসল ম্যাসকে রিস্টোর করা, এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটার জন্য কিন্তু দরকার হলো ওয়েট লিফট করা। ইউ হ্যাভ টু ডু ওয়েট লিফটিং, ওয়েট লিফট করতে হবে, এবং বডি ওয়েট এক্সারসাইজ, স্কোয়াট করতে হবে, লাঞ্জেস করতে হবে, পুশ আপ করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো রেজিস্ট্যান্স ট্রেনিং আমরা যেটাকে বলি। এটা ঘরে বসে করা যায়, ঘরে বসে সম্ভব, ছোটখাটো জিনিস কিনে ক্যান ডু দ্যাট। এবং আমার মনে হয় যে আমাদের আপনাদের টেলিভিশনে ছোট ছোট সেশন করতে পারেন আপনারা, যারা ফিজিওথেরাপি করে, যে আসুন আসুন ব্যায়াম করি। হ্যাঁ, রেগুলারলি বয়স্কদের জন্য কি করা উচিত বা ইয়াংদের জন্য কি করা উচিত, ইট ক্যান বি রিয়েলি ভেরি গুড। আসলে আপনারা তো অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েট করেন, এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো যে লেটস ডু দ্যাট অ্যাজ ওয়েল। তারপরে আরেকটা হলো যে ইনক্রিজ ডেলি মুভমেন্ট, যেটাকে আমি বলি নিট অ্যাক্টিভিটি। নিট মানে কি? নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, এটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় নিট। নিট অ্যাক্টিভিটিটা কি? নিট অ্যাক্টিভিটি হলো আপনি রেগুলার অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার ক্যালোরি বার্ন করুন। তার মানে এই যে আপনি আছি, আমরা এলিভেটর না নিয়ে আমরা একটা স্টেয়ার্স নিলাম, আমরা যখন কল করছি একটা জায়গায় বসে কল না করে হাঁটলাম এবং কল করলাম। কেমন? এটা টেম্পো। আমাদের এইম থাকা উচিত যে প্রতিদিন আমরা প্রায় 10,000 স্টেপ গুলো নিব। আজকাল তো সবারই স্মার্ট ওয়াচ আছে, স্মার্টফোন আছে, সো এইম করি যে আমরা 10,000। সো রেগুলার অ্যাক্টিভিটিতে আমাদের ক্যালোরি বার্ন করতে হবে। কেমন? এই ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মেটাবলিজমকে বুস্ট করতে পারি। সো এটাকে আমরা বলি ইনক্রিজ ডেইলি মুভমেন্ট বা নিট অ্যাক্টিভিটি, এটাকে জোর দিতে হবে। আর একটা হলো যে ওয়াটার ওয়াটার ওয়াটার, প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা, নট টু মাচ, বেশি না। আরেকটা হলো যে গ্রিন টি খুব ভালো শরীরের জন্য, বিকজ অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট, অলসো মেটাবলিজমে হেল্প করে, ফ্যাট ব্রেকডাউনে হেল্প করে। সো দ্যাট ইজ ভেরি গুড। বিশেষ করে গ্রিন টি কিংবা কফি, নট টু মাচ। বুঝতে হবে যে নাথিং ইজ ইজ টু গুড, বেশি করা যাবে না। কিন্তু গ্রিন টির একটা সুবিধা হলো যে এটা অক্সিডেশন, ফ্যাট অক্সিজেনে হেল্প করে, মেটাবলিজমে হেল্প করে। ক্যাফিন সাধারণত টেম্পোরারি ইনক্রিজ করে দেয় আপনার ক্যালোরি বার্ন আউট 3 to 10% সিগনিফিকেন্টলি। এই জন্য খাওয়ার বেস্ট সময় কোনটা? সকালবেলা, কিংবা আপনি এক্সারসাইজ করতে যাবার আগে ওই সময় খাবেন। এটা মনে রাখবেন যে সকালে কিংবা এক্সারসাইজ করতে যাওয়ার রাতে খাবেন না। অনেকে ঘুমের প্রবলেম হয়, বিশেষ করে কফিতে ক্যাফিন থাকে, কিন্তু এটা অক্সিডেন্টের জন্য আপনারা আগে থেকে খেতে পারেন। এটা আর হলো বেশি করে ফাইবার খাওয়া, বিশেষ করে সলুবল ফাইবার, যেটা আপনার ব্লাড সুগার মেনটেন করবে, ইনসুলিন রেজিস্ট্যান্সে হেল্প করবে। আর কোন জিনিসটা ভালো আছে বেশি বেশি? ভেজিটেবলস, যত সবজিতে আছে ভালো, অ্যাভোকাডোতে আছে,
ওট মিল, ইটস এ ভেরি গুড থিং। ওট মিল সকালে রাতের বেলায় ওট করে রেখে দিবেন। আমাদের দেশে আপনারা চিরা ভিজিয়ে রেখে দিতে পারেন, তার সাথে একটু দই দিবেন সকালবেলায়, তার সাথে একটু সাগুদানা দিতে পারেন, কেমন, তার সাথে একটু হাফ ব্যানানা দিয়ে দিলেন, হ্যাঁ, আর তার সাথে দুটো বা একটা ডিম আপনার খেয়ে ফেলেন, প্রোটিন হয়ে গেল। পারফেক্ট ব্রেকফাস্ট হতে পারে, অনেক ফাইবার থাকে। বিনস খাবেন, বিনস ইজ ভেরি গুড। আর হলো আপনার যদি অলরেডি কোনো মেটাবলিক ডিসঅর্ডার থেকে থাকে, আপনাদের যারা প্রায় 50-60-70 বছর হয়ে গেছে, বাঙালিদের অনেকেরই আছে, কিন্তু বিরাট পপুলেশন, বয়স বাড়ার সাথে সাথে হবেই, হতেই হবে, কারণ আমাদের যা লাইফস্টাইল বা আমাদের জেনেটিক যে কারণ আছে, তাদের মেটাবলিক ডিসঅর্ডার লাইক ডায়াবেটিস যদি হয়ে থাকে, ওবেসিটি, বা যদি আপনি অলরেডি মোটা হয়ে যান, আপনাকে ব্লাড সুগার মেনটেন করা, ডাক্তারের কাছে রেগুলার যাওয়া ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, আমাদের মতন ডাক্তারের কাছে আসবেন যে আপনার ফ্যাটি লিভার শরীরে ফার্দার কোনো ক্ষতি করছে কিনা। ইউ ক্যান প্রিভেন্ট ইট। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এটা আমরা ভুলে যাই। আমরা কিন্তু সবসময় প্রোঅ্যাক্টিভ কেয়ার করি না, মানে আগে থেকে নিজেদেরকে সাবধান করি না। আমরা যাই হলো যখন অলরেডি ঘটনা ঘটিয়ে যায়, তার মানে আমাদের একটা স্ট্রোক হয়েছে তখন আমরা যাই, বা আমাদের হার্ট অ্যাটাক হয়েছে তখন যাই। কিন্তু সিম্পল ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল করতে পারি, ইউ ক্যান লিভ লং, ভেরি গুড লাইফ। আরেকটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং করা, 16 to 8, মানে 16 ঘন্টা না খেয়ে থাকবেন 8 ঘন্টা। এটাতে হরমোনাল অপটিমাইজেশন হয়, সুগার কন্ট্রোল হয়, কিন্তু এটা একটা প্রবলেম আছে যে ফ্যাট বার্নিংটা হয় ভালো, মাসলও প্রিজার্ভ করে, কিন্তু আমাদের হয় কি, এটা করতে যে অনেকে সুষম খাবার খান, মানে সকালের খাবার যেখানে প্রোটিন খাওয়া দরকার ছিল সেটা খান, দুপুরের খাবারটা খান না। সো এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে যে মানুষ কিন্তু অ্যাডিকুয়েটলি নিউট্রিশনটা মিস করে ফেলে, তখন তারা সাফার করেন। এবং অনেকে ফাস্টিং 18 ঘন্টা ফাস্ট করছেন, দেখা যাচ্ছে এক্সারসাইজটা করতে পারছেন, আবার পানি খাচ্ছেন না ঠিক মতন। সো দ্যাট ইজ এ প্রবলেম। ফাস্টিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি করতে পারেন, ইন্টারমিডিয়েন্টলি সপ্তাহে মেবি 1 থেকে 2 বার করলেন, নট এ ব্যাড আইডিয়া, ক্যালোরি কাউন্টটা কমে যায়। আর একটা যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে ওই প্রেগনেন্ট মাদার গুলোর 7 to 9 আওয়ার স্লিপ কিন্তু দরকার প্রেগনেন্সির পরে, এবং স্ট্রেস কমানো, কর্টিসল লেভেল কমানো, যদি কোনো হরমোনাল প্রবলেম থেকে থাকে ডিউরিং দ্য প্রেগনেন্সি, থাইরয়েড, ইনসুলিন কিংবা টেস্টোস্টেরন কিংবা এস্ট্রোজেন, সেগুলো তো খবর রাখা খুব দরকার। মনে রাখতে হবে, যদি আসল কথা বলি, প্রেগনেন্ট মাদারদের কি কি জিনিস করা উচিত, মাসল মাস বাড়াতে হবে যাতে মেটাবলিজম ফাস্ট হয়ে যায়, সেজন্য একটু ওয়েট লিফটিং করতে হবে, প্রোটিন খেতে হবে, সারাদিন মুভমেন্টটা বাড়াতে হবে, নিট অ্যাক্টিভিটি যেটাকে বললাম, বেশিক্ষণ বসে থাকবেন না। তারপরে যেটা বললাম, ফ্যাট বার্নিং বুস্ট করতে হবে, গ্রিন টি খাবেন, বিশেষ করে সকালে খাবেন, এক্সারসাইজ করার আগে খাবেন। আপনার ঘুমকে প্রায়োরিটাইজ করতে হবে, আপনার স্ট্রেস কমাতে হবে, কেমন, কর্টিসল যে ওয়েটটা বাড়িয়ে দেয় সেটা কমাতে হবে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারেন প্রেগনেন্ট মাদাররা আফটার যখন ডেলিভারি হয়ে যায়, এবং হাই ফাইবার খাবার খেতে হবে ব্লাড সুগার স্টেবল রাখার জন্য। এটা একটা পার্সোনালাইজ প্ল্যান আপনারা করতে পারেন আপনার ডাক্তারের সাথে মিলে, এন্ড ইট ক্যান বি ভেরি গুড। আমি ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসলে আমি যেটা বলছিলাম যে আনফরচুনেটলি হলেও সত্য যে আমি দেখি যে প্রেগনেন্ট মাদার, মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে পোস্টপার্টাম পিরিয়ডে মায়েরা আসলে ঘুমের সমস্যাটা খুব বেশি এক্সপেরিয়েন্স করেন, রাতে ঘুমাতেই পারেন না। তো সেক্ষেত্রে আসলে আমাদের একটি অনুরোধ থাকবে যে পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা অবশ্যই তার প্রতি সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন, কারণ আমরা জানি যে একজন সুস্থ এবং শিশুর হেলদি গ্রোথের জন্য একজন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ মা হচ্ছে সর্বপ্রথম প্রয়োজনীয় একটি জিনিস। তো শিশুর স্বাভাবিক বেড়ে উঠবার জন্য কিন্তু মাকেও অনেক বেশি সুস্থ থাকতে হবে। আমরা যদি আজকে আসলে এইজিং এর সাথে সাথে মেটাবলিক যে চেঞ্জ, মেটাবলিজমের এই আলোচনাটাই আমাদের মূল বিষয়। আমি কেন প্রেগনেন্সির কথা বললাম, কারণ আসলে যে দুটি কমন সিচুয়েশন আমি দেখি, যে একটি তো আছেই যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি কমাতে পারছি না। কিন্তু দুটি খুব কমন সিচুয়েশন আমি যেটা দেখি, একটা হচ্ছে যে প্রেগনেন্সি রিলেটেড ওয়েট গেইন, এবং সেটা খুব অল্প বয়সী একজন মা যার বয়স 20 বছরের কিছু বেশি বা মিড 20s, আরেকজন মা যিনি একটু এল্ডারলি মাদার, 40 বা মিড 30,
তাদের সিচুয়েশনটা অনেক ডিফারেন্ট। এবং তাদের একটি কমন কমপ্লেন আমি সবসময় শুনি যে আমার প্রেগনেন্সি থেকে যে ওয়েট গেইন হলো, আমি সেখান থেকে আর নর্মাল ওয়েটে ব্যাক করতে পারলাম না। আর আরেকটি সেকেন্ড যে কমন সিচুয়েশনটি খুব বেশি দেখি, আমি একটি বিরতিতে যাব, তারপরে এটা আপনাকে আবার জিজ্ঞেস করবো যে এখন কোভিড এর সময় থেকে যেটা হয়ে গেল যে মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফ্রম হোম। কম্পিউটার বেসড কাজ তো অনেক বেশি প্রচলিত হয়ে গিয়েছে আরো এক যুগেরও বেশি সময় আগে থেকে, কিন্তু কোভিড থেকে যেটা হয়ে গেল যে আগে যেটাও আমাদের মোটামুটি একটি মুভেবল সিচুয়েশনের ভিতরে ছিল, সেটা অনেক বেশি ওয়ার্কিং ফ্রম হোম হয়ে যাওয়ায় সেডেন্টারি লাইফস্টাইল এত বেড়ে গিয়েছে। তো এটারও যে একটি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, বয়সের সাথে সাথে মেটাবলিজম তো চেঞ্জ হচ্ছেই, কিন্তু এই সেডেন্টারি লাইফস্টাইলটা অ্যাড হওয়ায় চ্যালেঞ্জটা কতখানি বেড়ে গেল, এবং সেখান থেকে আপনার অ্যাডভাইস গুলো শুনবো যে কি করণীয়, আসলে কিভাবে আমরা এই হেলদি মেটাবলিজমকে ধরে রাখতে পারি এই সমস্ত চ্যালেঞ্জ গুলো ফেস করে। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আপনাদের সাথে ফেরত আসবো আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে আমাদের আজকের আলোচনায় মেটাবলিজম উইথ এজিং, বয়সের সাথে সাথে মেটাবলিক রেটের যে পরিবর্তন এবং কি করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। কারণ আমরা জানি যে বয়সের সাথে সাথে বাড়তি কিছু কাজ না করলে আমরা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ওয়েট, একই ধরনের ডায়েট মেনটেন করেও আমরা স্ট্যান্ডার্ড ওয়েটটি ধরে রাখতে পারি না। সুতরাং আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, হেলদি খাবার খেতে হবে, উপযুক্ত পরিমাণ পানি প্রতিদিন পান করতে হবে, নির্দিষ্ট সময় যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে। যেই কথাগুলো বারবার বলছেন আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। তো আমরা আরো ডিটেলস জেনে নিব, আরো কিছু সিচুয়েশন। ডক্টর জামান, আপনি বলছিলেন যে কি কি ভাবে একজন প্রেগন্যান্ট মাদার এবং একজন অ্যাভারেজ পার্সন আসলে তার স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট থেকে মেনটেন করতে পারেন। তো আমরা যে একটি খুব কমন সিচুয়েশন এখন, যে সেডেন্টারি লাইফস্টাইল কোভিড এর সাথে সাথে আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেক মানুষ যারা আগে ইন পার্সন তার কর্মক্ষেত্রে যে কাজ করতেন, সেই কাজগুলো এখন কিন্তু মোস্টলি ওয়ার্কিং ফ্রম হোম হয়ে গিয়েছে। তো বয়সের সাথে সাথে এই যে মেটাবলিক রেট স্লো হয়ে যাচ্ছে, আসলে কি কি ধরনের স্ট্যান্ডার্ড সিচুয়েশন মেনটেন করা উচিত একজন মানুষের এই মেটাবলিক রেটটিকে হেলদি ভাবে মেনটেন করবার জন্য, ধরে রাখবার জন্য? এবং বিশেষ কিছু জিনিস আপনি একটি বললেন অলরেডি যে গ্রিন টির কথা, এরকম বিশেষ কিছু সিচুয়েশন বা বিশেষ কিছু অ্যাডভাইসও আমরা দেখতে পাই। তার ভিতরে আমরা ভাইটামিন মিনারেলস এর কথা অনেক বেশি শুনতে পাই, এবং গ্রিন টি নিয়েও অনেক আলোচনা হয়। যেমন অনেক আগে থেকে আমরা খুব কমনলি শুনি যে জাপান বা চীন এসব দেশের মানুষ এত বেশি ইয়াং থাকেন, ইউথফুল থাকেন, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে তার একটি অন্যতম প্রধান গোপন রহস্য নাকি গ্রিন টি। তো আপনার কাছে জানবো যে আপনি কি অ্যাডভাইস করবেন আমাদের দর্শকদের হেলদি মেটাবলিক রেট মেনটেন করবার জন্য? আমি আগেও যেটা বলেছি সেটা প্রেগনেন্ট মাদার কিংবা এজিং পপুলেশন যে কারোর জন্যই প্রথমত যে জিনিসটা সেটা হলো যে মাসল ট্রেনিং, যেটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, বাট দ্যাট ইজ এ মাস্ট। এটা খুব দরকার। মেটাবলিজমটাকে আপনি বুঝতে পারছেন যে সব কিন্তু মেনটেন করতে হবে আমাদের মেটাবলিজম দিয়ে। সেই জন্য ওয়েট লিফটিং এর একটা ব্যাপার, এক্সারসাইজের ব্যাপার, এটাকে ইনকর্পোরেট করা, এটা একটা বিরাট জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আমাদের খাবারটাকে প্রায়োরিটাইজ করা, যে আমরা কি খাচ্ছি তার মধ্যে প্রোটিনটাকে বাড়ানো, ফ্যাটটাকে কমানো, কার্বোহাইড্রেট কমানো। আর একটা হলো যে আমি নিট অ্যাক্টিভিটির কথা বলেছি, এটা কিন্তু খুব দরকার। যে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি, থার্মোজেনেসিস যে অ্যাক্টিভিটি হয়, আমরা রেগুলার যেগুলো করি, হাঁটা বেশি বা কাজের সময় একটা জিনিসে না বসে হেঁটে নিলাম একটু, বা একটা ফোনে একজনের কথা বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে কথা বললাম। সো রেগুলার স্টেপস কাউন্ট বেড়ে যাচ্ছে, জানতে না জানতে আপনার ওজন কমে যাচ্ছে, এটা একটা জিনিস বলেছি। আর একটা বলেছি যে অ্যাডিকুয়েট পানি খাওয়া। তার সাথে একটা জিনিস নিয়ে আমি এখন আলাপ করবো আপনার সাথে, যে কি কি জিনিস খেলে আপনি এই মেটাবলিজমটাকে বাড়াতে পারেন, কোন কোন খাবারে আপনি এমফাসিস করতে পারেন। কিন্তু একটা জিনিস আমরা আবার অনেক কিছু যখন মনে করি যে ভালো, তখন ওটা বেশি বেশি করে ফেলি, সেটাও ব্যাপার আপনার সাবধান হতে হবে। যেমন বাদাম খুব ভালো, কিন্তু এক মুঠ বাদামের বেশি খাওয়া ভালো না। আমরা দেখা গেল যে পুরো এক বাটি বাদাম খেয়ে ফেললাম, ঠিক হলো না। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর কথা বলেছি। আর একটা বড় কথা বলেছি যে স্লিপের কথা, ঘুমটা খুব দরকার আপনাদের। এখন স্পেসিফিক কয়েকটা জিনিস নিয়ে বলি, যে
কমন যে সমস্ত খাবার আছে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট খাবারটা খুব দরকার, বিশেষ করে এজিং এর জন্য, কিংবা ডেলিভারি হয়ে গেছে, আপনার আপনার ওজন বেড়ে গেছে, কোন জিনিসগুলো আপনাকে হেল্প করতে পারে তার মধ্যে ভাইটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সমস্ত খাবারে ভাইটামিন সি থাকে তার মধ্যে ভাইটামিন সি কোথায় থাকে? লেবু কিংবা কমলা জাতীয় খাবারে, স্ট্রবেরি, যত রকমের বেরি আছে, রাসবেরি, ব্লুবেরি, আর হলো বেল পেপার্স, এইগুলোতে আমাদের ভাইটামিন সি আমাদের শরীরে বুস্ট করে। এগুলো দুটো কারণে দরকার। একটা হলো আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়ায়, কেমন? আর এই যে বলছিলাম যে মাইট্রোকন্ড্রিয়া শরীরের ভিতরে থাকে, সেটার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। আর একটা হলো যে আমাদের কোলাজেন যে শরীরে আছে বুস্ট করে। এই জন্য আপনার চামড়াকে যদি আপনি শক্ত রাখতে চান, প্রেগনেন্সির পরে শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যায়, বয়স বাড়ার সাথে সাথে চামড়া ঢিলা হয়ে যায়। সো কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতে হবে, এবং সেই বুস্ট করতে গেলে যদি আপনি ইউথফুল স্কিন রাখতে চান, যৌবনের যে চামড়া সেটাকে ধরে রাখতে চাইলে আপনার ভাইটামিন সি বুস্ট করতে হবে, এবং এই খাবারগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন। আর এরপরে যেটা দরকার ছিল ভাইটামিন ই যথেষ্ট বাড়ানো। ভাইটামিন ই মোস্টলি আসে কিন্তু নাট মানে বাদাম থেকে, নানা রকমের সিড, সানফ্লাওয়ার সিড, আমাদের কুমড়ার সিড, আর একটা হলো স্পিনেচ মানে পালং শাক। এটা হলো ভাইটামিন ইর মোস্ট কমন সোর্স। ভাইটামিন ই কেন দরকার? আপনার বয়স বাড়ার সাথে সাথে কিংবা প্রেগনেন্সির সাথে সাথে যে স্কিন ড্যামেজটা হয় পেটের বা অন্যান্য জায়গায়, সেই স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, বিশেষ করে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ভাইটামিন ই দরকার। আরেকটা হলো যে আমাদের শরীরের যে কোষ আছে তার যে মেমব্রেন লাইনিং আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে লাইনিং আছে, সেই সেলগুলোর যে ড্যামেজ হয় সেটা প্রিভেন্ট করার জন্য কিন্তু ভাইটামিন ই দরকার। এবার আসেন একটা একটা ইম্পর্টেন্ট ফুড গ্রুপ হলো রেসভেট্রল। এন্ড রেসভেট্রল এটা হলো আমাদের হার্ট হেলথকে সাহায্য করে, এবং অ্যান্টি এজিং যে জিন আছে যেটা হলো SIRTI জিন, সেই জিনটাকে স্ট্রেনথেন করে কিছু কিছু খাবার। সেগুলো কি কি? রেড গ্রেপস, লাল রঙের যে আঙ্গুর, এটা আপনারা যে কোনো গ্রোসারিতেই পাবেন। আর একটা হলো ডার্ক চকলেট, মানে যে চকলেটে কালো, যেটা খেতে একটু তিতা তিতা লাগে, যার মধ্যে আপনার মানে যে চকলেটের যে মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা বেশি থাকে, এবং এরকম লেখা থাকে যে কোনগুলোতে ডার্ক চকলেট আছে। আমি সবসময় পাশে একটা রাখি ডার্ক চকলেটের প্যাকেট, অলওয়েজ পাশে একটা রাখি, যখন হয় দিনে একটা করে খাই। সো ডার্ক চকলেট ইজ ভেরি গুড। যদিও আমরা বাঙালি কালচারে চকলেট অত বেশি খাই না, আমরা কি খেতে পারি? আমরা কিন্তু আমাদের আঙুরের যে রসটা, কিংবা বেদানার যে রসটা, কিংবা লাল যে আঙুর আছে, সেই দিনে ছোট এক বাটি আঙুরে আবার সুগার বেশি থাকে, কিন্তু অ্যাটলিস্ট 7-8টা আঙুর খেতে পারেন। এটা কিন্তু জীবনের যে পরিধি সেটাকেও বাড়িয়ে দেয়। এটা দেখা গেছে যে আমাদের আয়ু বাড়িয়ে দেয়। তারপর আসেন হলো কারকিউমিন। কারকিউমিন কোথায়? আমাদের যে হলুদ, টারমারিক, সেটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটাও খেতে হবে। এখন এটা আমাদের শরীরের ডিজেনারেটিভ যে সমস্ত ডিজিজ আছে সেগুলোকে কিন্তু কমিয়ে দেয়। তো ওটা যদি করতে চান, আমাদের যে খাবারের মধ্যে হলুদ দেওয়ার চেষ্টা করবেন, এবং হলুদ খাওয়ার চেষ্টা করবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন অনেকে দেখা যায় যে হলুদের টুরমারিকের ট্যাবলেট খাচ্ছেন। আমার অনেক পেশেন্ট আছে টুরমারিক ট্যাবলেট খেয়ে পেটে ব্যথা নিয়ে আসেন আমার কাছে। অনেক সাদা মানুষ প্রচুর টুরমারিক ট্যাবলেট খায়। আমাদের মাছ ভাজার মধ্যে, ডালের মধ্যে যে হলুদটা দেন, সেটাও যদি আপনারা কন্টিনিউ করেন, ইউ হ্যাভ ইনাফ টুরমারিক ইন ইয়োর ডায়েট। কেমন? আলাদাভাবে খাওয়ার দরকার। এবার আসেন কোএনজাইম Q10। কোএনজাইম Q10 কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এজ রিলেটেড ফ্যাটিক কিংবা হার্ট ডিজিজের জন্য, কিংবা ওই যে মাইটোকন্ড্রিয়াল যে ফাংশনের বলছিলাম, সেটাকে ইন্ট্যাক্ট করার জন্য কিন্তু খুবই দরকার। সেটা করতে চাইলে কি খাবেন? মাছ খাবেন। মাছে কিন্তু শুধু তাই না, মাছে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, মাছে ভাইটামিন ই আছে, মাছে আছে কোএনজাইম Q10, বাদামগুলোতেও আছে, বিশেষ করে অ্যালমন্ডে আছে। ইটস ভেরি গুড। কিংবা হোল গ্রেন। হোল গ্রেন বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন গম, যেগুলো একটা লাল গম, যেটা লাল গমের যে আটা যেটা হয়, সেটা খাওয়া, মানে হোল হুইট ব্রেড খাবেন নর্মাল ব্রেডের চাইতে। এটা কি করে?
এটা আমাদের এজ রিলেটেড যে ফ্যাটিক সেটা কমিয়ে দেয়। দেখবেন যে আপনি ভাত না খেয়ে যদি একটা রুটি খান আর সেই রুটিটা যদি লাল আটার হয়, দেখবেন যে আপনি টায়ার্ড ফিল করবেন না খাবারের পরে। আপনি দেখবেন আপনি সকালে বা রাতে সন্ধ্যার সময় একটা লাল আটার রুটি খান, তার সাথে একটু সবজি খান ভাজি, বেশি তেল দেবেন না, দেখবেন যে ইউ ফিল মাচ এনার্জেটিক আফটার দ্যাট, খুব সহজে ঘুম পড়ে যাচ্ছে। আপনি এক থালা ভাত খাবেন, মনে হয় যে এখনই যে ঘুমায় পড়ি। তাহলে এই যে ফ্যাটিকটা, এই ফ্যাটিকটা কমিয়ে দেয় কোএনজাইম কিউ। তো গ্রিন টি খাবেন রেগুলারলি, সেটা হলো মোদ্দা কথা। আর যেটা বললাম, যদি স্কিনটাকে ভালো রাখতে চান, মাইন্ডটাকে শার্প করতে চান, ওভারঅল ভাইটালিটি যদি বাড়াতে চান, তাহলে ওই যে খাবারগুলোর কথা বললাম আপনাদেরকে, যেটা ভাইটামিন এবং নিউট্রিশন রিচ, সেগুলো ভালো করে করে খাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। আপনি বরাবরই খুব চমৎকার করে কথা বলেন এবং দর্শকদের সুবিধার্থে আপনি অনেক সহজ করে, খুব জটিল বিষয়গুলো খুব সহজ করে বলেন। আমি দর্শকদের কাছ থেকেও সবসময় অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাই যে আপনার আলোচনাগুলো তাদেরকে অনেক বেশি উপকার এনে দেয়। তো আজকে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি সর্বশেষ প্রশ্ন হিসাবে জানতে চাইবো যে আমরা আলোচনা করছিলাম যে বয়সের সাথে সাথে মেটাবলিজমের যে চেঞ্জ, মূলত মেটাবলিজম স্লো হয়ে যাওয়া, এবং তার একটি অন্যতম আউটকাম হচ্ছে যে ওয়েট গেইন করা, অথবা ডায়েট মেনটেন করার পরে বা অনেক চেষ্টা করবার পরেও ওয়েট লুজ না করতে পারা। তো আমার মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, এটা আমি আর অন্য কোনো সাইন বা আর অন্যান্য কোনো ভাবেও কি আমরা বুঝতে পারি যে আমার মেটাবলিজম কি বডিতে স্লো হয়ে গিয়েছে? আপনি যদি দেখেন যে হঠাৎ করে আপনার ওয়েট গেইন করছে, অনেক চেষ্টা করছেন, তারপরে ওয়েট গেইন হচ্ছে, বিশেষ করে পেটের দিকে, কোনোভাবেই কমাতে পারছেন না, দ্যাটস এ সাইন অফ মেটাবলিক স্লোডাউন। আপনি হঠাৎ করে খুব উইক ফিল করছেন, আগে তো উইক ফিল করতে পারছেন না, দিনের মধ্যে 4-5টা অ্যাসাইনমেন্ট করা দরকার, দেখা যাচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতন করতে পারছেন না, তার মানে আপনি ফ্যাটিক হয়ে যাচ্ছেন, আপনার এনার্জি লেভেল কমে যাচ্ছে, দ্যাটস এ সাইন অফ লো মেটাবলিজম। আপনার ওজন কমানোর চেষ্টা করছেন কম খেয়ে, ইভেন এক্সারসাইজ পর্যন্ত করছেন, কিন্তু বেশি কমছে না। হ্যাঁ, আপনি বেশি ফ্যাট গেইন করছেন এবং আপনার মাসল মাস কমে যাচ্ছে। আগে খুব বড় একটু মাসল ছিল, এখন দেখা যাচ্ছে মাসল কমে যাচ্ছে, পেটের বেলি, পেটের ফ্যাট বেড়ে যাচ্ছে। তারপরে খুব ঠান্ডা ফিল করেন খুব সহজেও। এখন দেখা যাচ্ছে যে গায়ে একটা জামার উপরে একটা জামা দিতে হয়। হ্যাঁ, ঘরে আগে ঠান্ডা ফিল করতেন না, যে আমার বডি টেম্পারেচার একটু কমে যাচ্ছে। আর একটা হলো যে আমার স্লো হচ্ছে ডাইজেশন, খেলেই পেট তাড়াতাড়ি ভরে যায় এবং কনস্টিপেশন হচ্ছে, মানে পায়খানা কষা হয়ে যাচ্ছে, আগে এটা ছিল না। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে অনেকেরই ডায়াবেটিস ছিল বা ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, তাদের ইদানিং ব্লাড সুগার মেনটেন করতে পারছে না ঠিক মতো। আর তার পাশাপাশি যদি মনে হচ্ছে যে ব্রেন ফগ, সবসময় মনে হয় যে ব্রেনটা ঠিক মতো কাজ করছে না, সবসময় মনে হচ্ছে যে কগনিটিভ ফাংশনটা ঠিক মতো করতে পারছে না, মনে রাখতে পারছি না, নাম মনে রাখতে পারছি না, একটা স্ট্রেসের মধ্যে থাকছি, দিজ আর দ্য সাইন অফ অফ মেটাবলিক স্লো ডাউন। কিংবা দিজ আর দ্য সাইন, আমরা অনেকে বলি যে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে তো এটা হয়। তো সেই জন্য মোদ্দা কথা, যখন এগুলো দেখবেন তখনই বুঝবেন যে আপনার মেটাবলিজম কমে গেছে, এবং তখনই আপনাকে স্টেপ আপ করতে হবে। কিসে? আমি আবারও বলে দিই, আমি জানি এই প্রশ্নটা হাফসা আমাকে করবে, যে তাহলে এই যে আপনি সাইন গুলো বললেন, এটা দেখলে কি করবেন? এটা দেখলে আপনি আপনার থাইরয়েড এবং অন্যান্য হরমোন গুলো, ব্লাড সুগার গুলো ডাক্তারের কাছে চেক করবেন এবং সেগুলো রেগুলারলি মনিটর করবেন, এবং সেগুলোর যদি প্রবলেম থাকে সেগুলোকে কন্ট্রোল করবেন, কারণ শুধু তখন খাওয়ার এক্সারসাইজও লাভ হবে। তারপরে আপনার ঘুমানোটা ঠিক মতো করতে হবে, যেটা আপনার হাতে। দিনে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন, 7 ঘন্টার কম ঘুমালে হবে না। আপনি দিনে 4 দিন 4 ঘন্টা করে ঘুমাবেন, আর বাকি 3 দিন 10 ঘন্টা করে ঘুমাবেন, হবে না। রেগুলারলি ঘুমাতে হবে সব। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আমি জানি এটা স্ট্রেসফুল, ইভেন আমরা যারা ডাক্তার হিসেবে কাজ করি জানি, আমাদের ডাক্তারদের মধ্যে দেখবেন যে আমরা অনেকেই পাচ্ছি না সেটা। কিন্তু স্ট্রাকচার যদি করতে পারি লাইফে, বেশি দিন যদি বাঁচতে চাই এবং আমাদের কাজটাকে যদি ফ্রুটফুল করতে চাই, ঘুমানো এবং স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা একটা কাজের পর আরেকটা কাজে যাই, আমরা একটা কাজে সন্তুষ্ট থাকি না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন নিজেকে। এটা আই উইশ আই নো ইট পারফেক্টলি। তারপরও আমাদের চেষ্টা করা উচিত। আরেকটা হলো যে যথেষ্ট পানি খাওয়া এবং শাকসবজি বেশি খাওয়া, প্রোটিন জাতীয় খাবার বাড়ানো, আর রেগুলার মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেটা, সেটা করা। এটাই হলো আমার মেইন অ্যাডভাইস। জি, অসংখ্য ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো শেয়ার করবার জন্য। বয়স বেড়ে যাচ্ছে, অথবা আমি অনেক চেষ্টা করছি, এক্সারসাইজ করছি, ডায়েট করছি, কিন্তু আমার ওজন কমছে না বা ওজন আমি ব্যালেন্স করতে পারছি না। আশা করি এই সমস্যাটির অনেকগুলো সমাধান আজকের আলোচনাটি আপনাদের সামনে এনে দিতে পারবে। কি করে আমরা হেলদি মেটাবলিক রেট মেনটেন করতে পারি, মেটাবলিজম স্লো ডাউন হয়ে যাবার পরেও আমরা কি করে একইভাবে আমাদের ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট করে রাখতে পারি। এই ইনফরমেশন গুলো যদি আমরা ফলো করি, আমার মনে হয় আমরা অনেকটাই উপকার পাবো। আজকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশার আতিকুজ্জামান। ডক্টর জামান, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মূল্যবান সময়ের জন্য টিভেন পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বারবার করে বলেছি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করা পসিবল আমরা চেষ্টা করবো, বিশেষ করে ভাত এবং সুগারটাও আমরা যতটা সম্ভব ট্রাই করবো অ্যাভয়েড করবার জন্য। এবং অবশ্যই প্রতিদিন আমরা হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করার চেষ্টা করবো। বিশেষ করে আমরা কিছু না পারলেও আমরা হাঁটবার চেষ্টা করব। এটা কিন্তু অনেকভাবেই আমাদের মেটাবলিজমকে অনেক হেল্প করে। ধন্যবাদ, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।